আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার আজকে ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে। আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই কোর্সের উপর ক্লাসগুলো নিচ্ছি। আমরা পার্ট বি এর আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর পার্ট বিতে যে অংশটুকু আছে, গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং, নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড এনজিও অ্যাকাউন্টিং, এই পার্ট বি এর অংশটুকু আমি এর উপরে ক্লাসগুলো নিচ্ছিলাম। গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা আমরা শেষ করেছি। আজকে আমাদের নতুন একটা টপিক, সেটা হলো নন প্রফিট অর্গানাইজেশন। তাহলে তোমাদের সিলেবাস, অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, তোমাদের চ্যাপ্টার 11-এ যেই টপিকটি আছে, যে বিষয়টি আছে, সেটা হলো নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। তাহলে চলো আজকে আমরা এটা সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে আমাদের টপিক হলো কি? আমাদের টপিক হলো নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে একটু দেখে নিই কি লেখা আছে। আমাদের নন প্রফিট অর্গানাইজেশনগুলো আমরা সবাই চিনি, খুব পরিচিত আমাদের কাছে, যে অর্গানাইজেশনগুলো প্রফিটের জন্য কাজ করে না, সেবা দিচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে, কিন্তু সেটা প্রফিটের জন্য নয়। তাহলে দেখো এখানে কি বলেছে, এই সেক্টর সার্ভ আ ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট রোল। ঠিক আছে, আমাদের ইকোনমিতে, কান্ট্রিতে একটা ইম্পর্টেন্ট রোল তারা প্লে করছে ভাস্ট অ্যারে অফ কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে, ইনক্লুডিং ইমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স, তারপরে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, এডুকেশন অ্যান্ড রিসার্চ, ফার্দারিং দ্য আর্টস সার্ভিসেস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে কিছু নন প্রফিট অর্গানাইজেশনের এক্সিস্টেন্স আমরা দেখব। ঠিক আছে, এটা বেশ খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে আমাদের দেশের জন্য, যে কোনো দেশের জন্য এটা প্লে করছে। আচ্ছা, আর কি বলেছে যে নন প্রফিট অর্গানাইজেশন উইচ ইজ সেট আপ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। ঠিক আছে, এটা সোসাইটি ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন প্রমোশন অফ আর্ট অ্যান্ড কালচার, সোসাইটি আর্ট কালচার প্রমোশনে তাদের উদ্দেশ্য। These are usually set up as a charitable institution with the সার্ভিস মোটিভ। তাহলে এটা একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন, যেটা সার্ভিস মোটিভ নিয়ে এই ইনস্টিটিউশনগুলো সেট আপ হয় বা অর্গানাইজড হচ্ছে বা বিল্ড আপ হচ্ছে। আচ্ছা, এরপরে আসো কি লেখা আছে আমরা একটু দেখি। ইউজুয়ালি এভরি বিজনেস আন্ডারটেক ইকোনমিক অ্যাক্টিভিটিস উইথ এ মোটিভ টু আর্ন আ প্রফিট। সাধারণত যতগুলো বিজনেস অর্গানাইজেশন আমরা দেখি, এগুলো কি প্রফিটের জন্য, প্রফিট আর্ন করতে যাচ্ছে তারা। বাট দেয়ার আর সাম অর্গানাইজেশন উইচ ওয়ার্ক উইথ আ মোটিভ টু প্রোভাইড সার্ভিস টু ইটস মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য জেনারেল পাবলিক। তাহলে সেই অর্গানাইজেশনের মেম্বারদের অথবা জেনারেল পাবলিকে, কখনো কখনো এটা কিছু ইন্ডিভিজুয়াল পার্সন একেবারে ডিফাইন করা থাকে, এদের জন্যই এই অর্গানাইজেশনটা এরকম করে বলা থাকে, অথবা জেনারেল পাবলিকের ওয়েলফেয়ারের জন্য এই নন প্রফিট অর্গানাইজেশনগুলো অর্গানাইজড হয়ে থাকে। আচ্ছা, এছাড়া আর কি বলা আছে দেখো, এক্সাম্পল হিসেবে বলা আছে চ্যারিটেবল ইনস্টিটিউশন, রিলিজিয়াস অর্গানাইজেশন, যেগুলো আমাদের মাদ্রাসা আছে, ক্লাব আছে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে আমাদের, যেগুলো আমরা ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজ যেগুলো আমরা দেখছি, ট্রেড ইউনিয়ন, এরকমভাবে আমরা কিছু এক্সাম্পল আমরা বলতে পারি, যেটা আমাদের নন প্রফিট অর্গানাইজেশন। দ্য ট্রাস্টি of this organization, তারা কি আর ফুললি অ্যাকাউন্টেবল টু দ্য মেম্বার অ্যান্ড দ্য পাবলিক। যারা এই অর্গানাইজেশনগুলোকে পরিচালিত করছে তাদেরকে আমরা ট্রাস্টি বলবো, এবং তারা কিন্তু ফুললি অ্যাকাউন্টেবল কাদের প্রতি? এই মেম্বারদের প্রতি, যারা এই যাদের জন্য এই অর্গানাইজেশন, অথবা জেনারেল পাবলিকের প্রতি। ঠিক আছে, যে অর্গানাইজেশনটা জেনারেল পাবলিকের জন্য, তাহলে এদের প্রতি ফুললি অ্যাকাউন্টেবল। এবং দ্য ট্রাস্টি ম্যানেজ দিস অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন তারা ম্যানেজ করছে, এবং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন ইলেক্ট দ্য ট্রাস্টি। যারা মেম্বার থাকে তারাই কিন্তু এই ট্রাস্টিদের গঠন করে থাকে। কারা ট্রাস্টি হবে, এই ট্রাস্টিটা গঠন করে থাকে। দ্য নন প্রফিট অর্গানাইজেশন রেজ ফান্ডস ফ্রম ইটস মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য জেনারেল পাবলিক, তাহলে ফর মিটিং দেয়ার অবজেক্টিভস। তাহলে এই নন প্রফিট অর্গানাইজেশনগুলো যে উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বা যে উদ্দেশ্যে গঠিত, সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য তারা কি করছে, তারা যে ফান্ডটা, যে ফান্ড দিয়ে এইটা পরিচালিত হবে, সেই ফান্ডটা রেজ করছে হয় মেম্বারদের কাছ থেকে অথবা জেনারেল পাবলিকের কাছ থেকে। আমরা গভর্নমেন্টাল যেগুলো নন প্রফিট অর্গানাইজেশন আছে, সেগুলো আমরা দেখবো যে ট্যাক্সের মাধ্যমে তারা কিন্তু স্পেশাল ট্যাক্স বা স্পেশাল অ্যাসেসমেন্ট ট্যাক্স, এরকম বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা ফান্ড রেজ করে থাকে। তাহলে এরপরে বলছে হেন্স অ্যাকাউন্টিং ফর নন প্রফিট অর্গানাইজেশন বিকাম নেসেসারি।
তাহলে যেহেতু একটা অ্যাকাউন্টেবিলিটি আছে জেনারেল পাবলিকের প্রতি বা মেম্বারদের প্রতি, সুতরাং একটা আমাদের অ্যাকাউন্টিংও প্রয়োজন আছে। এখানে আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশনগুলোর মধ্যে আমরা অ্যাকাউন্টিংয়ের কিছু প্রসিডিউরও পাবো। দ্য মেইন মোটিভ অফ দিস অর্গানাইজেশন ইজ টু প্রোভাইড সার্ভিস। ঠিক আছে, প্রোভাইডটা মানে সার্ভিসটা প্রোভাইড করা, এটাই হলো মেইন মোটিভ। হাউএভার দে মে আর্ন প্রফিট ইন ডিউ কোর্স। কিন্তু এমন হতে পারে যে কিছু কিছু নন প্রফিট অর্গানাইজেশন তারা প্রফিট আর্নও করছে, সেটা ডিউ কোর্স মানে তাদের অ্যাকশন, তাদের যে কাজটা করছে কাজ থেকে হয়তো প্রফিট আসছে, কিন্তু সেই প্রফিট আবার সেই অর্গানাইজেশনটাই পরিচালিত করার জন্য সাহায্য করছে। Generally, these organizations do not manufacture, purchase or sells good or provide service. তাহলে আমরা নর্মালি যে বিজনেস অর্গানাইজেশনগুলো দেখি যে যেখানে একটা ম্যানুফ্যাকচার হচ্ছে অথবা পারচেজ হচ্ছে, রিসেল হচ্ছে বা সার্ভিস প্রোভাইড হচ্ছে ফর প্রফিট, এই জিনিসগুলো তো আমরা নন প্রফিট অর্গানাইজেশনে পাবো না। সেই জন্য বলছে দাস দে ডু নট নিড টু প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে একদম নর্মালি যে ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা আমরা যেটাকে ইনকাম স্টেটমেন্ট, আমরা যেটাকে ইনকাম সামারি বলছি, এটা কিন্তু আমরা এই নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে পাচ্ছি না। দে ক্রেডিট দ্য ফান্ডস রিসিভ টু দ্য ক্যাপিটাল ফান্ড অর জেনারেল ফান্ড অ্যাকাউন্ট। যে ফান্ডটা তারা রিসিভ করছে এই ফান্ডটা তাদের ইনকাম, কিন্তু এটাকে তারা ইনকাম স্টেটমেন্টে ইনকাম হিসেবে শো করছে না, এটা তাদের ক্যাপিটাল ফান্ড অথবা জেনারেল ফান্ড, যেই নামে তারা ফান্ডটাকে মেনটেন করছে সেই ফান্ডে কিন্তু এগুলো, এই যে রিসিভসগুলো আছে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে মানে ফান্ড রেজিংয়ের জন্য। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স। আসলে আমরা একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি, নন প্রফিট অর্গানাইজেশনগুলো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে বলেছে সার্ভিস মোটিভ। আমরা কিছু আগেই পড়লাম যে এখানে আমরা দেখবো যে অর্গানাইজেশন হ্যাজ আ মোটিভ টু প্রোভাইড সার্ভিস টু ইটস মেম্বার অর স্পেসিফিক গ্রুপ অর টু দ্য জেনারেল পাবলিক। যারা মেম্বার আছে তাদেরকে দিবে সার্ভিস, অথবা স্পেসিফিক কোনো গ্রুপকে অথবা জেনারেল পাবলিককে কিন্তু সার্ভিস প্রোভাইড করবে, এরকম একটা মোটিভ তাদের মধ্যে আছে। দে প্রোভাইড সার্ভিস ফিস অফ কস্ট অর অ্যাট আ বেয়ার মিনিমাম প্রাইস। ঠিক আছে, সার্ভিসটা দিচ্ছে কখনো কখনো একদম অ্যাট কস্টে অথবা একটা মিনিমাম প্রাইসে তারা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। অ্যাজ দেয়ার এইম ইজ নট টু আর্ন দ্য প্রফিট। তাদের মানে অর্গানাইজেশনগুলোকে আমরা তো ক্যাটাগরাইজ করেছি হলো নন প্রফিট অর্গানাইজেশন, সুতরাং তারা আর্ন প্রফিট তাদের মোটিভই না, তারা সার্ভিস প্রোভাইড করছে এবং কখনো কখনো এই সার্ভিসের এগেন্সে তারা কিছুটা মানে একদম কস্ট প্রাইসে অথবা কিছুটা প্রফিট বা মার্ক আপ অ্যাড করে তারা প্রাইসিং করছে একদম মিনিমাম প্রাইসে, কারণটা তাদের প্রফিট আর্ন করা তাদের মেইন উদ্দেশ্য না। They do not discriminate on the people on the basis of their caste, creed or color. এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন আমরা পাবো না, যে কাস্টের উপরে বা ক্রিড বা কালারের উপর বেসিস করে যে ডিসক্রিমিনেশন, এই ধরনের আমরা এই ধরনের বৈশিষ্ট্য আমরা এই ধরনের অর্গানাইজেশনে পাবো না। তারা সার্ভিস, যে গ্রুপের জন্য তারা সার্ভিস দিতে যাচ্ছে সেই গ্রুপকে তারা সার্ভিস প্রোভাইড করবে। Example of service provider by them are education, food, healthcare, recreation, sports facilities, clothing, shelter, etc. এটা আমরা তো কিছু আগে আমরা দেখেছি এক্সাম্পলগুলো। আচ্ছা, এরপরে আর দেখো কি আছে, বলছে মেম্বার্সরা কি হচ্ছে, these organizations are formed as charitable trust or societies. The subscriber to this organization are their members. তাহলে সাবস্ক্রাইবার যারা মানে যাদেরকে আমরা বিজনেস অর্গানাইজেশনে যাদেরকে আমরা কাস্টমার বলছি, এখানে তাদেরকে আমরা বেনিফিশিয়ারি বা সাবস্ক্রাইবার বা মেম্বার্স এভাবে আমরা তাদেরকে আখ্যায়িত করছি আর কি। আচ্ছা, আর ম্যানেজমেন্ট কি হচ্ছে, দ্য ম্যানেজিং কমিটি অর দ্য এক্সিকিউটিভ কমিটি ম্যানেজিং দিস অর্গানাইজেশন, দ্য মেম্বার্স ইলেক্ট দ্য কমিটি। তাহলে এই যে কমিটিতে যাদেরকে আমরা ট্রাস্টি বলছি, এই কমিটিতে কিন্তু ইলেক্ট করছে কারা এটার নির্বাচন করছে হলো মেম্বার্সরা, যারা এই কমিটিতে এই অর্গানাইজেশন থেকে বেনিফিট পাচ্ছে বা যাদের ফান্ডিংয়ের মাধ্যমে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে। তাহলে এই কমিটি হলো বা এই ট্রাস্টি, তারাই হলো এই ম্যানেজিংটা করছে এই অর্গানাইজেশনকে। আচ্ছা, এরপরে কি বলেছে, সোর্স অফ ইনকামটা কি, দ্য মেজর সোর্সেস অফ ইনকাম অফ নন প্রফিট অর্গানাইজেশন আর কি, সাবস্ক্রিপশন, যেমন ক্লাবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লাবের সদস্য হলে একটা সাবস্ক্রিপশন দিতে হবে, তাহলে সাবস্ক্রিপশন এটা একটা ইনকাম রেজিং ফান্ড বা ইনকামের একটা সোর্স হতে পারে। ডোনেশন হতে পারে, কেউ ডোনেশন প্রদান করলে,
গভর্নমেন্ট গ্র্যান্টস, গভর্নমেন্ট কোনো অনুদান দিলেন, এভাবে হতে পারে। লিগ্যাসিস, এটা হতে পারে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, কোনো যেই অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশনের যে অ্যাসেট আছে সেটাকে ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হতে পারে। হ্যাঁ, সেই ইনকামের মাধ্যমে অনেক অর্গানাইজেশন পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, সারপ্লাস। যদি কোনো সারপ্লাস হয়, সারপ্লাস মানে হলো ইনকাম যা হয়েছে, মানে যা এই যে আমরা যে ইনকামের সোর্সগুলো দেখলাম, সাবস্ক্রিপশন, ডোনেশন, অথবা লাইফ মেম্বারশিপ, অথবা গভর্নমেন্ট গ্র্যান্ট, অথবা লিগ্যাসিস, এগুলো থেকে যদি কোনো ইনকাম হয়, সেটা থেকে তার থেকে যদি এক্সপেন্ডিচারটা কম হয়, তখনই আমরা এটাকে সারপ্লাস বলবো। The surplus generated in the due course of is distributed among its member. তাহলে যদি কোনো সারপ্লাস হয়, সেটা যদি ডিস্ট্রিবিউশনের প্রশ্ন আসে, তাহলে মেম্বার্সদের মাঝখানে এটা ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, আর রেপুটেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, দিস অর্গানাইজেশন আর্ন দেয়ার রেপুটেশন অর গুডউইল অন দ্য বেসিস অফ দ্য গুড ওয়ার্ক ডান ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক। ঠিক আছে, তাদের গুডউইলটাই হলো, রেপুটেশনটাই হলো তারা পাবলিকের জন্য কাজ করছে, তারা চ্যারিটেবল পারপাসে কাজ করছে, তারা এটা কোনো প্রফিটে আর্ন করার জন্য করছে না, এগুলি তাদের রেপুটেশনের মেইন কারণ। আচ্ছা, ইউজার অফ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ইউজ করছে এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো? দ্য ইউজার অফ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন অফ দিস অর্গানাইজেশন আর present and potential contributors as well as the statutory bodies. তাহলে আমরা দেখবো যে বিজনেস আমি কিছু আগে যেটা বললাম, যে বিজনেস অর্গানাইজেশনের জন্য কাস্টমার হলো কাস্টমারদের জন্য প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। আর আমরা নন প্রফিট অর্গানাইজেশনের জন্য দেখবো যে এখানে কাস্টমার হলো ডোনার এবং তার সাথে সাথে বেনিফিশিয়ারি গ্রুপ, যারা বেনিফিটেড হচ্ছে এই অর্গানাইজেশন থেকে। তাহলে যেমনভাবে এই ইনফরমেশনগুলো যারা মেম্বার্স তাদের কাজে লাগে, তেমনভাবে যদি কেউ ডোনেশন দিতে চায়, অনুদান দিতে চান, কন্ট্রিবিউট করতে চান, তাদেরও কিন্তু এই ইনফরমেশনগুলো লাগে। এছাড়া যারা স্ট্যাচুরি, যারা বডিজ যারা আছে, মানে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছে, তাদের এই ইনফরমেশনটা দিতে হবে, কারণ এই মানে একটা অ্যাকাউন্টেবিলিটি তো আছে, এটা ঠিক মতো চলছে কিনা সেটা দেখার একটা ব্যাপার আছে, অডিটের কথা আমরা বলছি। আচ্ছা, এখানে আর একটা দেখো, আমরা এই যে নন প্রফিট আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে, প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ফর প্রফিট, একটা হলো নট ফর প্রফিট। তাহলে ফর প্রফিটের মধ্যে আমরা কমার্শিয়াল বিজনেস সেক্টরটা আমরা পাবো, যেটা আমাদের ইনভেস্টর ওন, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখান থেকে আর্ন হবে, এভাবে হতে পারে। আর নট ফর প্রফিট যেটা অর্গানাইজেশন, অ্যাবসেন্স অফ দ্য ওনারশিপ ইন্টারেস্ট, এখানে কোনো মালিকের কোনো ইন্টারেস্ট এটা আমরা পাবো না। কোনো কেউ ইনভেস্ট করেছে, সে বিনিয়োগ থেকে সে কিছু তুলে আনতে চাচ্ছে, এই ধরনের কোনো মোটিভ আমরা এখানে পাবো না। এখানে আমাদের এই নন প্রফিট যে অর্গানাইজেশনগুলো আছে, তার মধ্যে দুটো গ্রুপ আছে, একটা হলো নন গভর্নমেন্টাল নন প্রফিট অর্গানাইজেশন, আর একটা হলো গভর্নমেন্টাল অথবা পাবলিক সেক্টর, যেটা আমাদের নন প্রফিট অর্গানাইজেশন। তাহলে আমাদের এই যে আজকে আমাদের আলোচনা, এই আলোচনাটা কিন্তু বেসিক্যালি নন গভর্নমেন্টাল নন প্রফিট অর্গানাইজেশন নিয়ে, সেক্টরটাকে নিয়ে। আর গভর্নমেন্টাল পাবলিক সেক্টর নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা যেগুলো করি, বিভিন্ন ফান্ড নিয়ে যে আমরা আলোচনা করেছি, সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেকখানি কাভার করেছি আমাদের গভর্নমেন্টাল পাবলিক সেক্টরে যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু, সেটা হলো নন গভর্নমেন্টাল নট ফর প্রফিট সেক্টর। তাহলে এটা আমাদের আমরা যদি নট ফর প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা আমরা পাবো যে এখানে আমাদের দুটো ক্লাসিফিকেশন আমরা করে থাকি। আমাদের একটা হলো নন গভর্নমেন্টাল, আর একটা হলো গভর্নমেন্টাল। এটা আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আসো গ্যাপ ফর নন গভর্নমেন্টাল এনপিওস, নন প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ, গ্যাপ কি বলতে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালসে কি বলা আছে বা কিভাবে এটাকে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। এখানে বলছে যে দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, মানে এফএসবি যাকে আমরা চিনি, যারা কমার্শিয়ালি যে অর্গানাইজেশনগুলো চলছে তাদেরকে গাইড করছে যে তারা কীভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করবে বা কীভাবে অ্যাকাউন্টিং মেনটেন করবে, এই যে গাইডলাইনগুলো তৈরি করছে। এখানে যেটা নন গভর্নমেন্টাল নট ফর প্রফিট অর্গানাইজেশন, তারা কিন্তু এই এফএএসবির গাইডলাইন অনুযায়ী চলবে। আর গভর্নমেন্টাল যে সেক্টরটা, গভর্নমেন্টাল যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু জিএএসপি, গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী এই অর্গানাইজেশনগুলো চলবে। তাহলে আমরা এখানে কি বলেছি, গভর্নমেন্টাল নট প্রফিট অর্গানাইজেশন শুড অ্যাপ্লাই দ্য স্ট্যান্ডার্ডস এস্টাবলিশড বাই দ্য
GASB rather than the FASB standard applicable to non-government NPOs. তাহলে আমরা কি দেখছি আমাদের এই যে আমরা বললাম যে নন ফর প্রফিট অর্গানাইজেশনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো ক্লাসিফিকেশন দেখেছি, একটা নন গভর্নমেন্টাল, একটা হলো গভর্নমেন্টাল। তাহলে নন গভর্নমেন্টাল যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে তাদের জন্য কিন্তু FASB হলো গাইডলাইন, আর গভর্নমেন্টাল যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে GASB, গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড অনুযায়ী তারা চলবে। আচ্ছা, আর কি আছে দেখো, the AICPA, American Institute of Chartered Certified Public Accountants, আর হলো FSB and the Federal Office of Management and Budget, OMB। যদি আমরা আমেরিকান পার্সপেক্টিভ থেকে দেখি বা ইন্টারন্যাশনালি যদি আমরা বলি, তাহলে এই যে স্ট্যান্ডার্ডগুলো আছে, এই যে স্ট্যান্ডার্ডাইজ দ্য অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অডিটিং রুলস, এই যে NPO নট প্রফিট অর্গানাইজেশনগুলো কীভাবে চলবে, কীভাবে অ্যাকাউন্টিং রেকর্ড মেনটেন করবে, কী কী ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, এগুলো কিন্তু এই গাইডলাইনগুলো কিন্তু AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আর হলো FSB, আর হলো ফেডারেল অফিস অফ ম্যানেজমেন্ট, এরা কিন্তু একটা গাইডলাইন তৈরি করে কীভাবে NPSগুলো অ্যাকাউন্টিং রেকর্ডগুলো মেনটেন করবে। আর কি বলছে, এই যে তারা এটা রেকর্ডটা করছে, তার উদ্দেশ্যটা কি, তারা চাচ্ছে রুলস ফর দ্য ডাইভার্স সেট অফ এন্টিটিস ইন দ্য নট প্রফিট সেক্টর অ্যান্ড রিডিউস দ্য ইনকনসিস্টেন্সিস, ঠিক আছে, অ্যাক্রস সেগমেন্টস অফ দিস সেক্টর। বিভিন্ন সেগমেন্ট তো আছে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের মধ্যে, আমরা বিভিন্ন সেক্টর পাবো। আমরা দেখলাম যে হেলথ কেয়ার আছে, এডুকেশন আছে, আবার পাবলিক ওয়েলফেয়ারের জন্য আছে, রিক্রিয়েশন আছে, আবার শেল্টার আছে, ফুড আছে, ক্লোদিং আছে, তাহলে বিভিন্ন সেক্টর আছে এই নন প্রফিট অর্গানাইজেশন। তাহলে বিভিন্ন সেক্টরগুলোর মধ্যে এই ইনকনসিস্টেন্সিসটাকে কমিয়ে আনার জন্যই কিন্তু এই গাইডলাইনগুলো প্রিপেয়ার করা হয়। আচ্ছা, আর FASB এখানে আমরা 4 of its 5 নন প্রফিট অর্গানাইজেশন, 4টা আমরা গাইডলাইন পাবো। একটা হলো ডেপ্রিসিয়েশন রিলেটেড, যেটাকে আমরা বলছি SFAS নাম্বার হলো 93, কন্ট্রিবিউশন রিলেটেড সেটা আমাদের আছে হলো SFAS নাম্বার 116, আর ফিনান্সিয়াল রিপোর্টিং ডিসপ্লে কীভাবে হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কী হবে, সেটা আছে SFAS নাম্বার 117, অ্যান্ড ইনভেস্টমেন্ট আছে SFAS নাম্বার 124। তাহলে এগুলো আমাদের এই গাইডলাইনগুলো বলা আছে। আর এছাড়া আমাদের এই SFAS নাম্বার 136-এ আমাদের ফিনান্সিয়ালি ইন্টাররিলেটেড যে এন্টিটিসগুলো আছে, অন্যান্য যে আইটেম আছে, যে অ্যান্ড ওয়াজ দ্য সেপারেটেড ইন্টু ইস্যুস রিলেটেড টু ইন্টারমিডিয়ারিস অ্যাড্রেসেস ইন এই SFAS নাম্বার 136, and combination of non-profit organization which continues to be on the FSB technical agenda, ঠিক আছে। তাহলে আমরা আসলে একটু দেখে নিই যে এগুলো আসলে বলতে কি বোঝাচ্ছে, আমরা এই SFAS এই স্টেটমেন্ট নাম্বারগুলোতে কি কি আছে একটু আসলে আমরা দেখি। যেমন আমাদের ডেপ্রিসিয়েশন সম্পর্কে কি বলা আছে, দিস স্টেটমেন্ট রিকোয়ার all non-for-profit organization to recognize the cost of using up long-lived tangible asset, তার মানে হলো ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। কস্ট অফ মানে আমরা যে অ্যাসেটটা ইউজ করছি তার কস্ট, তার ডেপ্রিসিয়েশন। ইন জেনারেল পারপাস এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা স্টেটমেন্টের জন্য আমাদেরকে এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে। However, depreciation need not be recognized for certain works of art and certain historical treasures, তাহলে এগুলোর জন্য ডেপ্রিসিয়েশন দরকার নেই। এই যে আর্ট এবং হিস্টোরিক্যাল যে ট্রেজারগুলো আছে এগুলোর জন্য কিন্তু আবার ডেপ্রিসিয়েশনের প্রয়োজন নেই। আচ্ছা, এরপর দেখো কন্ট্রিবিউশনে কি বলছে, SFAS নাম্বার 116-এ দিস স্টেটমেন্ট রিকোয়ার নন প্রফিট অর্গানাইজেশন টু ডিস্টিংগুইশ বিটুইন কন্ট্রিবিউশন রিসিভ, যে কন্ট্রিবিউশনটা রিসিভ হয়েছে তার ভিতর থেকে ডিস্টিংগুইশ করতে হবে যে দ্যাট ইনক্রিজেস পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড নেট অ্যাসেট, টেম্পোরারি রেস্ট্রিক্টেড নেট অ্যাসেট অ্যান্ড আনরেস্ট্রিক্টেড নেট অ্যাসেট। তাহলে রেস্ট্রিক্টেড মানে কি, রেস্ট্রিক্টেড মানে হলো যেগুলোকে আমাদের কিছু যারা কন্ট্রিবিউট করছে, যারা ডোনার, তারা কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়, মানে তারা কিছু পারপাস বলে দিচ্ছে যে একদম এই পারপাসে এটা ব্যবহৃত হবে। তো তার উপরে বেসিস করে আমরা এই নেট অ্যাসেটগুলোকে ভাগ করে নিয়েছি। এখানে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড নেট অ্যাসেট, টেম্পোরারি রেস্ট্রিক্টেড নেট অ্যাসেট আর আনরেস্ট্রিক্টেড নেট অ্যাসেট। তাহলে এই যে কন্ট্রিবিউশনটা হলো, এই কন্ট্রিবিউশনটা কোন পারপাসে হলো এটা ডিস্টিংগুইশ করতে হবে। এটা ব্যাপারে এখানে গাইডলাইন আছে। ইট অলসো রিকোয়ার রিকগনিশন অফ দ্য
expiration of donor imposed restriction in the period in which the restriction expire. তাহলে কখন এটা এক্সপায়ার হবে, যে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে এটা কখন ডোনার যে দিয়েছে সেগুলো কখন এক্সপায়ার হবে, এই ব্যাপারেও কিছু গাইডলাইন এখানে বলা আছে। আচ্ছা, এছাড়া এরপরে ফিনান্সিয়াল রিপোর্টিং ডিসপ্লে দেখো এখানে কি বলছে, দিস স্টেটমেন্ট এস্টাবলিশেস স্ট্যান্ডার্ড ফর জেনারেল পারপাস এক্সটার্নাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইডেড বাই নট ফর প্রফিট অর্গানাইজেশন। তাহলে এক্সটার্নাল যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে তার ব্যাপারে কিছু এখানে স্ট্যান্ডার্ড বা গাইডলাইন বলা আছে। Its objective is to enhance the relevance, understandability and comparability of financial statement issued by those organization. তাহলে এটা উদ্দেশ্যটাই হলো যে এই যে SFAS নাম্বার 117 এর মেন উদ্দেশ্যটাই হলো যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো ইস্যু করা হচ্ছে তার জন্য সেটা যেন রিলেভেন্স হয়, সেখানে যে ইনফরমেশনগুলো থাকে সেটা যেন রিলেভেন্স হয়, আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকে, সবাই যেন বুঝতে পারে, কম্পারেবিলিটি থাকে, যদি কম্পেয়ার করার প্রয়োজন হয় সেটার সুবিধা আছে। তাহলে এইগুলোর কথা মাথায় রেখেই কিন্তু এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। It required that those financial statements provide certain basic information that focuses on the entity as a whole and meets the common needs. ঠিক আছে, এন্টিটির পুরো ইনফরমেশনটা দিবে এবং ইউজারদের কমন নিডস অফ কার এক্সটার্নাল ইউজার, ঠিক আছে, এক্সটার্নাল ইউজারদের যে কমন নিড এই নিডটা যেন প্রোভাইড করতে পারে এই ফিনান্সিয়াল যে স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করা হচ্ছে এর মাধ্যমে যে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে, তাহলে সেই দিকটাকে লক্ষ্য রেখে কিন্তু এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে বা করা হয়েছে। This statement required that all not-for-profit organization provide a statement of financial position. কি তৈরি করবে দেখো, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটাকে আমরা ব্যালেন্স শিট নামে চিনি। আর স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার যেগুলো আমরা রেকর্ড করি, অ্যান্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যেটা আমরা রিসিভস অ্যান্ড পেমেন্টস আমরা করি বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হিসেবে আমরা দেখিয়ে থাকি। এক এক জায়গায় এক এক রকম প্র্যাকটিস আছে। It requires reporting amount of the organization total asset, liabilities and net asset, ঠিক আছে, এবং net asset এর যে চেঞ্জেস, এই যে স্টেটমেন্ট অফ net asset and reporting the change in cash and the cash equivalent in the statement of cash flow. তাহলে এই যে নেট অ্যাসেটের যে চেঞ্জ হলো রেভিনিউ এক্সপেন্ডিচারের সাথে আমরা পেয়ে যাব নেট অ্যাসেটের যে চেঞ্জটা হলো, তার সাথে সাথে এই ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের যে চেঞ্জ এগুলো রিপোর্টিং করাটাই কিন্তু মেইন উদ্দেশ্য। তাহলে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট তার মাধ্যমে আমরা টোটাল অ্যাসেট, লায়াবিলিটিস আর নেট অ্যাসেটকে রিপোর্ট করছি। আর আমাদের রিপোর্টিং দ্য চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন নেট অ্যাসেট ইন দ্য স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস, আমাদের স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস মানে রেভিনিউ এক্সপেন্ডিচার যে আমরা অ্যাকাউন্টটা করছি সেখানে আমাদের তার মাধ্যমে আমরা নেট অ্যাসেটের যে চেঞ্জটা হচ্ছে সেটা আমরা তুলে ধরছি। আর আমাদের যে ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্টের যে চেঞ্জটা হচ্ছে সেটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এটা কি বলছে, দিস স্টেটমেন্ট অলসো রিকোয়ার ক্লাসিফিকেশন অফ অ্যান অর্গানাইজেশন নেট অ্যাসেট অ্যান্ড ইটস রেভিনিউ, এক্সপেন্স, গেইন অ্যান্ড লসেস। তো নেট অ্যাসেট যে আমাদের ক্লাসিফিকেশন আমরা দেখলাম, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড আবার নন রেস্ট্রিক্টেড, এই ক্লাসিফিকেশনটা এখানে দরকার। আর হলো রেভিনিউ, এক্সপেন্ডিচার, এক্সপেন্সেস, গেইনস আর লসেস, এগুলো বেসড অন দ্য এক্সিস্টেন্স অফ or absence of the donor imposed restriction, হ্যাঁ, এটার উপর বেসিস করে। It requires that the amount of each or of the three classes net asset is permanently restricted, temporarily restricted and unrestricted be displayed in the statement of financial position, and that the amount of the change in each of those classes of net asset be displayed in the statement of activities. ঠিক আছে, তাহলে আমরা মানে আমাদের যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন সেখানে আমরা ভাগ করে দেখাচ্ছি যে নেট অ্যাসেটের যে ডিফারেন্ট এবং যে চেঞ্জটা হলো চেঞ্জটা কিন্তু আমরা স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিসের মধ্যে শো করে থাকি। আচ্ছা, আর ইনভেস্টমেন্টে কি বলছে, দিস স্টেটমেন্ট এস্টাবলিশ স্ট্যান্ডার্ড ফর অ্যাকাউন্টিং অফ সার্টেন ইনভেস্টমেন্ট হেল্প বাই নট প্রফিট অর্গানাইজেশন, যা ইনভেস্ট করেছে সব এখানে দেখাতে হবে। ইট রিকোয়ার দ্যাট ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিজ উইথ রেডিলি ডিটারমাইন্ড ফেয়ার ভ্যালুস, ঠিক আছে, and all investment in debt securities, মানে তুমি ইকুইটি সিকিউরিটিস এবং ডেট সিকিউরিটিস যেখানে ইনভেস্টমেন্ট করা হোক না কেন বি রিপোর্টেড ফেয়ার ভ্যালু। আর এখানে আমাদের ডেট সিকিউরিটিসে রিপোর্টেড করলে যেটা হবে ফেয়ার ভ্যালু উইথ গেইনস অ্যান্ড লসেস ইনক্লুডেড ইন দ্য স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস। তাহলে এই আমাদের যে গেইন বা লসেসগুলো হচ্ছে সেটাকে আমরা কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিসে রিপোর্ট করা হবে।
মানে এই যে আমাদের সিকিউরিটিজের যদি কোনো আপস অ্যান্ড ডাউনস হয়, ফেয়ার ভ্যালুতে চেঞ্জ হয় সেটা, আবার এই যে আমরা যে ইনকাম ডেট সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করছি সেখান থেকে আমাদের একটা ইনভেস্টমেন্ট ইনকাম আসার কথা, সেটাকে এই জিনিসগুলোকে আমরা স্টেটমেন্ট, আমাদের যে স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস যেটা আছে সেখানে আমরা এটাকে রেকর্ড করব। দিস স্টেটমেন্ট রিকোয়ার সার্টেন ডিসক্লোজার অ্যাবাউট ইনভেস্টমেন্ট। তাহলে এই যে স্টেটমেন্ট এখানে বলা হয়েছে, যেখানে যা যা ইনভেস্টমেন্ট করা হবে সব সেই ব্যাপারগুলোতে, সেই ইনভেস্টমেন্টগুলোর ব্যাপারে একদম সার্টেন সব ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, কখন আমরা যে আমরা কিছুটা তো আমাদের ব্যালেন্স শিট বলো বা স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিস এগুলোতে আমরা প্রকাশ করছি, তাছাড়াও নোট আকারেও কিন্তু এগুলোর ডিটেলস বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইনভেস্টমেন্টগুলোর ব্যাপারে যে আমাদের ফুট নোট যেটা থাকে। আচ্ছা, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের মধ্যে দেখো আমরা কী কী পাই। যেমন ফিনান্সিয়াল রিপোর্টিং আমরা এই মাত্রই দেখলাম, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাংশনাল এক্সপেন্সেস। আর অ্যাকাউন্টিং ফর রেভিনিউ অ্যান্ড গেইনস দেখো, কন্ট্রিবিউশন, রেভিনিউ অ্যান্ড গেইনসের মধ্যে কী কী আছে, কন্ট্রিবিউশন, ডোনেটেড মেটেরিয়ালস অ্যান্ড সার্ভিস, ডোনেটেড ল্যান্ড, বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট, স্প্লিট ইন্টারেস্ট, গিফট। স্প্লিট মানে কখনো কখনো ইন্টারেস্টটা স্প্লিট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে আবার রিটার্ন হতে পারে গিফটটা। স্পেশাল ইভেন্ট, এগুলো নিয়ে এগুলো নিয়ে সাধারণত ডিল করা হয়। আর অ্যাকাউন্টিং ফর এক্সপেন্সেস হলো ফাংশনাল এক্সপেন্স আছে, আর অ্যালোকেশন অফ কস্ট উইথ এ ফান্ড রেজিং অ্যাপিল আছে, আর আদার সাপোর্ট এক্সপেন্স আছে। তাহলে এই এক্সপেন্সগুলো আমরা পাবো। অ্যাকাউন্টিং ফর অ্যাসেট হলো ইনভেস্টমেন্ট আর কালেকশন আইটেমস। তাহলে এগুলো আমরা আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং এবং অ্যাকাউন্টিংয়ের মধ্যে এই ইস্যুসগুলো আমরা দেখব। আচ্ছা, আসো চলো আমরা কয়েকটা স্যাম্পল দেখি যে আমরা যে এইগুলো তৈরি করা হয়, ইন্টারন্যাশনাল যে তৈরি করা হচ্ছে। দেখো যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এই যে একটা স্টেটমেন্ট এখানে, এই যে আনরেস্ট্রিক্টেড, টেম্পোরারি রেস্ট্রিক্টেড, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, এভাবে কিন্তু ক্লাসিফাই করে লায়াবিলিটি অ্যান্ড নেট অ্যাসেট আমাদের এখানে এভাবে আমরা দেখবো যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আর স্টেটমেন্ট অফ অ্যাক্টিভিটিসের মধ্যে এখানেও দেখো কোথায় এই যে আনরেস্ট্রিক্টেড, টেম্পোরারি রেস্ট্রিক্টেড, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, এভাবে করে যে চেঞ্জগুলো হয়েছে, যে রেভিনিউগুলো কোন খাতে কোনটা এসেছে, এবং এখানে এক্সপেন্সগুলো কোন কী হয়েছে, এভাবে কিন্তু এগুলো রেকর্ড করা হয়। আর এখানে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তো আমরা চিনি, এভাবে আমরা যে এখানে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এভাবে আমরা ক্যাশ ফ্লোসগুলো করে থাকি। এবং এই যে ক্যাশের যে ক্লোজিং ব্যালেন্স, এটার সাথে কিন্তু আমাদের যে ব্যালেন্স শিটে যে ক্যাশটা আছে সেটাকে আমরা একটু রিকনসাইল করারও চেষ্টা করি এটার মাধ্যমে। আচ্ছা, স্টেটমেন্ট অফ ফাংশনাল এক্সপেন্সে আমাদের এরকমভাবে যে যে খাতে এক্সপেন্সগুলো হচ্ছে সেটা এভাবে অনেক সময় দেখানো হয়। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখে নিই যে আমাদের কি কি প্র্যাকটিসগুলো আছে, আমরা একটু সামারাইজ ফর্মে দেখি, এবং আমরা আমাদের এখানে যে প্র্যাকটিসগুলো হয় সেটাও আমরা একটু দেখে নেব। বলছে, as we know that the non-profit organization do not trade in goods or provide service with a profit motive, but they also require to keep proper record of income, expense, asset and liabilities. যদিও আমরা বলছি যে সার্ভিস মোটিভে, এটা প্রফিট আর্নের জন্য নয়, তারপরও এখানে এই যে ইনকাম হচ্ছে, যে এক্সপেন্স, ইনকাম মানে এখানে আমাদের ফান্ড রেজিংয়ের যে সোর্সগুলো, এক্সপেন্স, অ্যাসেট এবং লাইবিলিটিসগুলোকে রেকর্ড করতে হবে। তারপরে কি বলছে, দেয়ার মেজর সোর্সেস অফ ইনকাম কি কি আছে, ডোনেশন আছে, সাবস্ক্রিপশন আছে, আর হলো গ্র্যান্টস আছে। এছাড়া আরও আমরা লিগেসিস বা আরও আমরা দেখলাম গভর্নমেন্ট অনুদানও হতে পারে। Therefore, most of their transaction are in cash or through the bank account. তাহলে এখানে আমাদের একটা বৈশিষ্ট্য হলো, আমরা দেখব যে ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে কিন্তু অধিকাংশ ট্রানজাকশনগুলো হচ্ছে। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি একটা আছে আমাদের। দে নিড টু কিপ প্রপার বুক, একটা প্রপার বুক রেকর্ড করতে হয়। কারণটা কি দেখো, দে আর অ্যাকাউন্টেবল টু দ্য মেম্বার অ্যান্ড দ্য কন্ট্রিবিউটার্স, যারা কন্ট্রিবিউট করছে বা এবং অথবা যারা মেম্বার যারা আছে তাদের প্রতি অ্যাকাউন্টেবল, সুতরাং একটা প্রপার অ্যাকাউন্টিং বুক তাদের রেকর্ড করতে হচ্ছে। আর এছাড়া কি আছে, দ্য ল রিকোয়ার দেম টু মেনটেন প্রপার বুকস সো দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান কিপ প্রপার কন্ট্রোল ওভার দ্য গ্র্যান্টস।
গভর্নমেন্টও কখনো কখনো গ্র্যান্টস দিচ্ছে, সুতরাং তারা এই প্রপার বুক মেনটেন করার এটাও কিন্তু একটা কারণ যে গভর্নমেন্ট রিকোয়ার করে যে গ্র্যান্টসগুলো কীভাবে খরচ হচ্ছে। প্রপার অ্যাকাউন্টিং রিডিউস দ্য রিস্ক অফ ফ্রড অ্যান্ড এম্বার্সমেন্ট, তাহলে আমাদের আমরা এটা দেখবো যে কোনো ফ্রড কেস যে রিস্কগুলো থাকে যে কেউ অনুদানগুলো নিয়ে চলে যাচ্ছে কিনা, এই ধরনের রিস্কগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই অ্যাকাউন্টিং রেকর্ডের কথা বলি। In addition to the ledger and cash book, they are also required to maintain a stock register. ঠিক আছে, স্টক রেজিস্টারও এখানে লেজার এবং ক্যাশ বুক যেভাবে মেনটেন করা হয়, একটা স্টক রেজিস্টারও মেনটেন করা হয়, এবং এই স্টক রেজিস্টারে কমপ্লিট রেকর্ড অফ অল ফিক্সড অ্যাসেট অ্যান্ড কনজিউমেবল ইজ মেনটেন। যত ধরনের কনজিউমেবল স্টোরস আছে আর ফিক্সড অ্যাসেটের যে রেকর্ড আছে সেটা কিন্তু এখানে মেনটেন করা হয় এই স্টক রেজিস্টারে। In accounting for non-profit organization, instead of maintaining a capital account, these organization maintain capital fund or general fund account. ঠিক আছে, এখানে ক্যাপিটাল, এখানে কোনো ইনভেস্টর নাই, কেউ ওন করছে না, সেজন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে মেনটেন করা হয় না, এখানে ক্যাপিটাল ফান্ড অথবা জেনারেল ফান্ড, এভাবে আমরা দেখবো এটার প্র্যাকটিসটা। They create this account with the surplus, life membership fees, donation, legacies, etc. তাহলে যদি কখনোই যদি এটা সারপ্লাস হয়, কোনো যদি লাইফ মেম্বারশিপ ফিস পাওয়া যায়, ডোনেশন পাওয়া যায়, লিগেসিস পাওয়া যায়, সবই আমাদের এই অ্যাকাউন্টে ক্রিয়েট হবে, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে না, ক্যাপিটাল ফান্ড অথবা জেনারেল ফান্ডে। আচ্ছা, the not for profit organizations also required to prepare the final account or the financial statement, আমরা যেটা দেখলাম, at the end of the accounting year as per the accounting principles, এটা তৈরি করতে হবে। The financial account of this organization consists of, আমরা তো ইন্টারন্যাশনালি দেখলাম, আর এগুলো আমরা দেখবো যে আমাদের এখানে যে প্র্যাকটিসটা, এখানে আমরা দেখবো রিসিভস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো, চেঞ্জেস ইন অ্যাক্টিভিটিস, আর ব্যালেন্স শিট, এটা আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর রিসিভস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট আমাদের ক্যাশ বেসিসে, সো এখানে আমাদের কিছুটা ক্যাশ ফ্লোর আমাদের সুবিধাটা আমরা এখানে পাবো। আচ্ছা, তাহলে এখানে রিসিভস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেখো এখানে কি আছে, রিসিভস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ইজ আ সামারাইজ ক্যাশ বুক ফর আ গিভেন পিরিয়ড। হ্যাঁ, ক্যাশ বুকে একটা সামারাইজ, ক্যাশ বুকে যেমন ডিটেলস থাকে প্রতিদিনেরটা, আর এখানে হলো লেজার করে লেজারের ব্যালেন্সগুলো থাকে। এখানে সামারি অফ দ্য ক্যাশ ট্রানজাকশন অ্যাজ ইন দ্য ক্যাশ বুক। নন প্রফিট অর্গানাইজেশন প্রিপেয়ার রিসিভস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার. With the help of this account and some additional information, we prepare income and expenditure account to disclose the true result of non-profit organization. আমরা এই রিসিভস অ্যান্ড পেমেন্ট যে অ্যাকাউন্টটা প্রিপেয়ার করা হচ্ছে, এটার সাথে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, তার মাধ্যমে কিন্তু আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তৈরি করে থাকি নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, রেজাল্টটা দেখানোর জন্য। It helps in the preparation of income and expenditure account and balance sheet. We also need to submit it to the register of societies along with the income and expenditure account and balance sheet. তাহলে এটা আমাদের যে মানে যে বডিজগুলো আছে, অথরিটেটিভ বডিজগুলো আছে, তাদের কাছেও কিন্তু এগুলো প্রেজেন্ট করতে হয়। আচ্ছা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এখানে কি হচ্ছে, দ্য রোল অফ নন ট্রেডিং ফার্ম ইজ টু প্রোভাইড সার্ভিস টু ইটস মেম্বার, however in order to do same it needs to earn some revenue and incur certain expenditure. When a non-profit firm does so, it needs to prepare an income and expenditure account. যদিও এটা non-profit organization, কিন্তু কিছু রেভিনিউ তো আর্ন করছে, কিছু খরচ করছে, সুতরাং এটা রেকর্ড তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, it is similar to the profit and loss account. আমরা profit and loss account যেভাবে করেছি, and ascertain the surplus or deficit if any, মানে এখানে আমরা প্রফিট বা লস আমরা লিখি না, এখানে আমরা সারপ্লাস বা ডেফিসিট লিখি। যখন আমাদের ইনকাম এক্সপেন্ডিচার থেকে বেশি তখন আমরা সারপ্লাস লিখি, আর যখন আমাদের এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় তখন আমরা ডেফিসিট লিখি। আচ্ছা, আর ব্যালেন্স শিটের মধ্যে আমরা কি আমরা তো জানি বিভিন্ন যে টেম্পোরারি যে অ্যাকাউন্টগুলো থাকে, নমিনাল অ্যাকাউন্টগুলো থাকে, সেগুলো তো আমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা এখানে যেগুলো আমাদের ক্যারি ফরওয়ার্ড হবে, যে অ্যাসেট এবং লায়াবিলিটিসের যে অ্যাকাউন্টগুলো, সেগুলো আমরা এখানে নিয়ে আসি। বলছে উই প্রিপেয়ার ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য ব্যালেন্স শিট অফ দ্য কনসার্ন উইথ দ্য প্রফিট মোটিভ। যেভাবে আমরা প্রফিট অর্গানাইজেশনগুলো বা বিজনেস অর্গানাইজেশনগুলোর জন্য ব্যালেন্স শিট তৈরি করি, সেভাবে কিন্তু এখানেও আমরা তৈরি করি। It has all liabilities and assets as on the date of the preparation of the balance sheet by the organization.
The excess of the asset over the liabilities is termed as the capital fund or the general fund. তাহলে যেটা এক্সেস হবে, হ্যাঁ, সেটা আমাদের যে মানে এক্সেস অফ অ্যাসেট লাইবিলিটিসের থেকে অ্যাসেট যদি বেশি হয় তখন সেটাকে আমরা জেনারেল ফান্ড হিসেবে টার্ম করে থাকি। আচ্ছা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ জেনারেল ফান্ড অ্যান্ড প্রিপারেশন অফ ব্যালেন্স শিট, দেখো কী কী ট্রিটমেন্ট আছে। প্রিপারেশন অফ আ ব্যালেন্স শিট স্টার্ট উইথ আ জেনারেল ফান্ড, ইউ হ্যাভ টু অ্যাড দ্য রেসপেক্টিভ সারপ্লাস অর ডেফিসিট ইন দ্য অ্যামাউন্ট। তারপরে আছে ফার্দার অ্যাড লাইফ মেম্বারশিপ ফিজ অর লিগ্যাসিস অ্যাট দিস স্টেজ, put all fixed asset on the asset side of the balance sheet, showcase the amount paid in advance and amount due on the asset and liabilities, post the closing balance of the asset and liabilities on the respective side of the balance sheet to calculate the amount of the fund and deduct the value of the total liabilities from the value of asset. এটা আমাদের আসলে সবই জানা, নতুন করে আর কিছু নেই। এইখানে দেখো কিছু ফিউ আইটেমস যেগুলো আমাদের ইনকাম এক্সপেন্ডিচার তৈরি করতে লাগে। এখানে সাবস্ক্রিপশন আছে, দেখো সাবস্ক্রিপশনে আমাদের এখানে দেখো আমাদের রিসিভস অ্যান্ড পেমেন্টের মধ্যে আমরা একটা সাবস্ক্রিপশন অ্যামাউন্ট পাবো, কিন্তু এই সাবস্ক্রিপশন অ্যামাউন্টের মধ্যে কি অনেক সময় থাকে কি এরিয়ারটা পাওয়া গেছে বা অ্যাডভান্স পাওয়া গেছে, এগুলো পাওয়া যায়। তাহলে আমরা ইনকাম আর এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মধ্যে আবার এই বছরের যেটা সাবস্ক্রিপশন সেটা পাবো। তাহলে সেখান থেকে কতটুকু আমরা পেলাম কতটুকু পেলাম না এরিয়ারটা এখান থেকে জেনে নেব। আর এখানে আমাদের সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের মধ্যে আমাদের এই যে মেম্বার্স ইন দ্য বুক অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে, রিগার্ড অ্যাজ দ্য অ্যাকাউন্টস অফ দ্য মেম্বার্স ইন দ্য অর্গানাইজেশন। আচ্ছা, আর ডোনেশন আমাদের দেখো মনিটারি গিফট ডোনেটেড টু দ্য ক্লাব সোসাইটি, স্মল ডোনেশন রিসিভড ইউজুয়ালি শোন ইনকাম। যদি ডোনেশনটা অল্প হয় তাহলে সেটাকে আমরা ইনকাম হিসেবে শো করি, ঠিক আছে। কিন্তু ডোনেশন যদি বড় হয় মানে লিগ্যাসিসের মতো হয়, ফর এক্সাম্পল লিগ্যাসিস ফর্ম আ deceased member, then it would be added to the accumulated fund shown in the balance sheet, ঠিক আছে। ডোনেশন যদি লিগ্যাসিসের মতো বড় হয় মানে কোনো ডিসিজ কোনো মৃত ব্যক্তির কোনো সম্পত্তি পাওয়া গেছে ট্রাস্টি হিসেবে এটা পরিচালিত করার জন্য, এই ধরনের কোনো কেসে সেটা আমাদের আর ইনকাম হিসেবে আমরা দেখাই না, সেটা আমাদের অ্যাকুমুলেটেড ফান্ড হিসেবে যোগ হয়ে যাচ্ছে। কিন্তু যদি ছোটোখাটো ডোনেশন হয় সেটাকে কিন্তু আমরা ইনকাম হিসেবে শো করছি। আর এন্ট্রান্স ফি মানে হলো ক্লাবে হয়তো সে এন্ট্রান্স ফি দিয়ে ঢুকছে, এরকম আমরা পাবো। পে অ্যান এন্ট্রান্স ফি ইন দ্য ইয়ার দ্যাট দে জয়েন ইন অ্যাডিশন টু দ্য মেম্বারশিপ ফি ফর দ্য ইয়ার। মেম্বারশিপ ফি তো দিচ্ছে, তার সাথে সাথে এন্ট্রান্স ফি দিচ্ছে, এটা আমাদের নর্মাল ইনক্লুড ইনকাম, ঠিক আছে, এটা আমরা ইনকাম হিসেবে দেখিয়ে থাকি। এছাড়া লাইফ মেম্বারশিপ আছে, লাইফ মেম্বারশিপটা কিন্তু আমাদের ইনকাম না, এটা আমাদের লাইবিলিটি হিসেবেই শো করতে হবে সবসময়। আচ্ছা, এখানে একটা অঙ্ক আসলে একটা ছোট্ট একটা অঙ্ক আমরা দেখি যেটা আমাদের এই নট ফর প্রফিট অর্গানাইজেশনের জন্য করতে হবে, যেটা আমাদের এখানে আমাদের দেশের জন্য যে প্র্যাকটিসটা আছে সে ছোট্ট একটা অঙ্ক, যেটা আমরা অ্যাকচুয়ালি তোমরা তো মনে হয় ইন্টারমিডিয়েট লেভেল থেকে করছো, সবাই জানো, আমরা একটু ছোট্ট করে দেখে নিই। এখানে একটা রিসিভস অ্যান্ড পেমেন্টস একটা অ্যাকাউন্ট দেওয়া আছে 31 ডিসেম্বর 2016-এ। এখানে রিসিভস অ্যান্ড পেমেন্টসের মধ্যে ব্যালেন্স বিডি আছে। সাবস্ক্রিপশন দেখো 2015 সালে 80, 2016 সালে 2000 আর 2017 সালে 90 টাকা, মোট 2170 টাকার রিসিপ্টস হয়েছে সাবস্ক্রিপশন বাবদ। ডোনেশন পাওয়া গেছে 500 টাকা, স্মল অ্যামাউন্ট দেখে আমরা ইনকাম হিসেবে দেখালাম। সেলস অফ ভ্যারাইটি টিকিটস হলো, সেল অফ টিকিট সেল করেছে 1000 টাকা, এটা ইনকাম। সেল অফ ওয়েস্ট পেপার মানে যেটা অপ্রয়োজনীয় কাগজ বিক্রি করে 50 টাকা পাওয়া গেছে। টোটাল হলো আমাদের এখানে যে রিসিপ্টসটা হয়েছে 5220 টাকা। আর এখানে পেমেন্টসগুলো স্যালারির জন্য পেমেন্টস, জেনারেল এক্সপেন্সেস, ভ্যারাইটিস এক্সপেন্সেস, নিউজ পেপার এটসেট্রা, মিউনিসিপ্যাল ট্যাক্সেস, চ্যারিটি, ইনভেস্টমেন্ট, ইলেকট্রিক চার্জেস আর ব্যালেন্স মানে আমাদের ব্যালেন্স সিডি রয়ে গেল 1360 টাকা আমাদের হাতে আছে। আচ্ছা, তাহলে এখানে আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, এখান থেকে আমরা কি করব, আমরা ব্যালেন্স শিট আর আমাদের ইনকাম এক্সপেন্ডিচার আমাদের দেখো যে প্রিপেয়ার ক্লাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কি আছে, দেয়ার আর 500 মেম্বার্স, ক্যাশ পেইং অ্যান্ড অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ টাকা 5, তার মানে 5 টাকা করে 500 জন মেম্বার প্রদান করে, তাহলে কত 5 মানে 2500 টাকা সাবস্ক্রিপশন বাবদ প্রতি বছরের আয়। টাকা 60 স্টিল বিং ইন এরিয়ার ফর 2015, তাহলে 2015 আমরা দেখলাম 80 টাকা পেয়েছে, কিন্তু আরও 60 টাকা ওখানে এরিয়ার আছে। আচ্ছা, মিউনিসিপ্যাল ট্যাক্সেস অ্যামাউন্টিং টু টাকা 60 পার অ্যানাম হ্যাভ বিন পেড আপ টু 31 মার্চ 2017, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স টাকা যেটা দেওয়া হয়েছে 60 টাকা,
সেটা আমাদের কি হয়েছে, এটা 31 মার্চ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপ টু 31 মার্চ, তাহলে আমাদের এটা এক কোয়ার্টার মানে ওয়ান ফোর্থ আমাদের এখানে প্রিপেইড হিসেবে আছে। টাকা 50 ফর স্যালারিজ আউটস্ট্যান্ডিং আছে। কোয়ার্টার অফ ইলেকট্রিক চার্জেস বিল রিমেইন আনপেইড, তাহলে যেই ইলেকট্রিক চার্জ আছে সেটা হলো 3/4 জন্য, তোমার 1/4 এখনো বাকি আছে। Building stand in the books at 5,000 and it's required to write off depreciation at 5% per annum. তাহলে বিল্ডিং ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে 5%। 6% per annum interest is accrued on government bonds for 6 months। 6 মান্থসের জন্য 6%, এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট ইনকাম। আচ্ছা আসো আমাদের এখানে দেখো, আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ দেখো আমরা কি করেছি। ইনকামের মধ্যে সাবস্ক্রিপশন বাবদ আমাদের এই 2016 সালে 2,000 টাকা এবং ডিউ হলো কিন্তু 5,500 টাকা, মানে 2,500 টাকা হলো আমার প্রতি বছরের সাবস্ক্রিপশন ফি বাবদ আয়। সেখান থেকে আমরা দেখেছি 2016 সালে হলো 2,000 টাকা পাওয়া গেছে, তাহলে 2,000 টাকা আমাদের আসলো, আর ডিউ আছে 500 টাকা, তাহলে টোটাল হলো 2,500 টাকা। ডোনেশন এট টাইম 500 টাকা পাওয়া গেছে। সেল অফ ভ্যারাইটি টিকিটস পাওয়া গেছে 1,000 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 6 মান্থের জন্য, হ্যাঁ আমাদের ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 6 মান্থের জন্য আমাদের 60 টাকা। সেল অফ ওয়েস্ট পেপার আমাদের হলো 50 টাকা দেওয়া আছে। তো টোটাল হলো আমাদের ইনকাম হচ্ছে 4,110। আর এক্সপেন্ডিচার দেখো, স্যালারিজ আছে 600 টাকা, সেখান থেকে ডিউ কিন্তু অ্যাড হবে, ডিউ স্যালারি আছে 50 টাকা। জেনারেল এক্সপেন্স আছে, ভ্যারাইটি এক্সপেন্স আছে, নিউজ পেপার এসেট্রা আছে। মিউনিসিপ্যাল ট্যাক্স আমি বলেছিলাম যে 1/4, হ্যাঁ যেহেতু 31 মার্চ পর্যন্ত এক্সেস পেমেন্ট করা আছে, তাহলে এটা আমাদের কিন্তু বাদ যাবে, এটা অ্যাডভান্স, এটা প্রিপেইড এক্সপেন্স, তাহলে 45 টাকা অ্যাকচুয়াল। চ্যারিটি বা পারপাস 350, আর ইলেকট্রিক চার্জ এটা 150, আর বলেছে হলো ডিউ আছে 1/4, 1 কোয়ার্টার, তাহলে এটা যদি আমাদের 3/4 হয় তাহলে আমাদের 1/4 কত 50 টাকা, তাহলে এই 150-র সাথে 50 অ্যাড হয় 200 টাকা হলো আমাদের ইলেকট্রিক চার্জ। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং হলো 5,000 টাকার উপরে 5%, আমাদের 250 টাকা। আচ্ছা এরপর আছে এক্সেস অফ ইনকাম, আমাদের ইনকাম হচ্ছে 4,110 টাকা, আর আমাদের এক্সপেন্ডিচার 2,195, তাহলে আমাদের এক্সেস অফ ইনকাম হলো 1,915 টাকা। ট্রান্সফার টু দ্য ক্যাপিটাল ফান্ড, আমরা ক্যাপিটাল ফান্ডে A-B করে আমাদের যা আসলো এটা আমরা ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করে দেবো। এখানে আমাদের ওপেনিং ক্যাপিটাল আমরা একটু বের করে নিয়েছি। ক্যাশ ইন হ্যান্ড আমাদের ছিল, আমরা দেখেছি আমাদের রিসিভস অ্যান্ড পেমেন্টের মধ্যে 1,500 টাকা। সাবস্ক্রিপশন ডিউ আমরা 80 টাকা পেয়েছি, আর 60 টাকা ডিউ আছে এখনো 2015 সালে, তাহলে পুরোটাই তো আমাদের এরিয়ার আমাদের ছিল, আমাদের সাবস্ক্রিপশন ডিউ ছিল, তাহলে এটা আমরা অ্যাড করছি। আর বিল্ডিং আমাদের 5,000 টাকা, তাহলে এই মিলে আমাদের ক্যাপিটাল ফান্ড ওপেনিং ছিল 6,600 টাকা। আসো ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটে ক্যাশ ইন হ্যান্ড আমরা যেটা ব্যালেন্স শিটে পেয়েছি রিসিভস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে, মিউনিসিপ্যাল ট্যাক্স প্রিপেইড আমাদের আছে 15 টাকা 31 মার্চ পর্যন্ত। সাবস্ক্রিপশন ডিউ দেখো 2016 সালে 500 টাকা, আর 2015 সালে হলো 600 টাকা। আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ডিউ হলো আমাদের 60 টাকা, আমাদের 6 মাসের জন্য 60 টাকা। ইনভেস্টমেন্ট হলো কত 2,000 টাকা, এই 2,000 টাকার উপরেই কিন্তু আমাদের 60 টাকা, 2,000 টাকার উপরে 6% হারে 6 মান্থসের জন্য 60 টাকা। বিল্ডিং আছে 5,000 টাকা, সেই থেকে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিয়ে দিব 250 টাকা, তাহলে হলো 4,750 টাকা। টোটাল অ্যাসেট আমরা পেয়ে গেলাম 8,745 টাকা। আর লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ডের মধ্যে দেখো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমাদের স্যালারি আছে, ইলেকট্রিসিটি বিল আছে আমাদের 1/4 জন্য ইলেকট্রিসিটি বিল আউটস্ট্যান্ডিং আছে। সাবস্ক্রিপশন অ্যাডভান্স আমরা পেয়েছি 2017 সালের অ্যাডভান্স পেয়েছি। ক্যাপিটাল ফান্ড ব্যালেন্স আমরা পেলাম আমাদের যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড থেকে 6,640, আর অ্যাড আমরা করলাম সারপ্লাস। এই হলো আমাদের টোটাল লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। ঠিক আছে, তাহলে আমরা একটু ছোট্ট করে দেখি। এই অঙ্কগুলো আসলে তোমাদের জন্য খুবই পরিচিত, তোমরা এটা ইন্টারমিডিয়েট লেভেলে করেছো, ফার্স্ট ইয়ারে বোধহয় করেছো, তাহলে এটা তোমরা পারো, এটা তোমাদের জানা আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। আমি আশা করছি বুঝতে পেরেছো, তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো আনসার করার জন্য।
তাহলে আজকে এ পর্যন্তই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফিজ।